আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি জহিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, দুর্গাপুর হাই স্কুল, ব্যায়ামগঞ্জ, নোয়াখালী। দুর্গাপুর হাই স্কুলের অনলাইন ক্লাস তোমাদের সকলকে আজকে স্বাগত জানাচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ন্যারেশন পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম কিভাবে সহজে একটা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করা যায়। আজকে তার এই ধারাবাহিকতা আমি ন্যারেশন পার্ট 2 নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম ডাইরেক্ট ন্যারেশনের, দিয়ে তোমাদেরকে আমি 5টি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলাম যে এই 5টি জায়গায় তুমি যদি পরিবর্তন করতে পারো সুন্দরভাবে, তাহলে সহজে একটি ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সাথে খাতা কলম নিয়ে বসেছো। যদি তোমাদের কোথাও মনে হয় যে নোট করা লাগবে, তাহলে পরে ভিডিওটি পজ করে তোমরা সেখানে নোট ডাউন করে তারপর আবার ভিডিওটি প্লে করবে। তো দেখা যাক, চলো আমরা দেখি আজকে ন্যাশনাল পার্ট 2 তে তোমার জন্য কি রয়েছে। দেখো, গত ক্লাসে যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম আজকে সেটা আমি আবার লিখে দিই। দেখো, হি সেড টু মি ইনভার্টেড কমা আই অ্যাম ইল নাও, এই বাক্যটি আমি লিখেছিলাম। এবং এখানে আমি দেখো এই সেড টু জায়গাটি বৃত্ত করা, এটার নাম হলো কি রিপোর্টিং ভার্ব। এটাকে আমি বলেছিলাম 1, ইনভার্টেড কমা এটাকে আমি বলেছিলাম 2, এই আই এটা হলো রিপোর্টেড স্পিচের প্রোনাউন, তাকে বলেছি আমি 3, এমটা হলো রিপোর্টেড স্পিচের ভার্ব, ওটাকে আমি বলেছি ভার্ব তো আছেই লেখা, এটা 4 নম্বর দিয়েছি আমি। আর নাও একটা ওয়ার্ড, এটা হলো এই জায়গাটাতে সময় অথবা স্থানীয় শব্দ বসে, এটাকে আমি 5 দিয়ে ইন্ডিকেট করেছিলাম। তো এই 5টি জায়গায় তুমি যদি সুন্দরভাবে পরিবর্তন করতে পারো, তাহলে পরে সহজেই একটা ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত হবে। এই উচ্চারণটি তুমি ইচ্ছা করলে ডাইরেক্টও বলতে পারো, ডিরেক্টও বলতে পারো, দুইটাই হবে। তো দেখো, গত ক্লাসে আমি 1 এবং 2 অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তনের নিয়মটি তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা 3, 4 এবং 5 নিয়ে আমরা আলোচনা করব। তো আসো প্রথমে 3টা কি? 3টা হলো রিপোর্টেড স্পিচের প্রোনাউন, আর এমটা হলো রিপোর্টেড স্পিচের ভার্ব, আর 5 নম্বরটা যেটা নাও সেটা হলো একটা সময় অথবা স্থানবাচক শব্দ। এখন তোমাদের মনে আছে আমি বলেছিলাম 1 আর 2 এই দুটি সাধারণত রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের আলোকে চেঞ্জ হয়, অর্থাৎ সেন্টেন্স যে ধরনের ঠিক সেই অনুযায়ী এগুলা 1 এবং 2 চেঞ্জ হবে। কিন্তু 3, 4 এবং 5 অর্থাৎ রিপোর্টেড স্পিচের প্রোনাউন, রিপোর্টেড স্পিচের ভার্ব এবং রিপোর্টেড স্পিচের সময় ও স্থানবাচক শব্দগুলো প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একই রকম ভাবে চেঞ্জ হবে, প্রত্যেকটা সেন্টেন্সের জন্য। এবার দেখো, প্রথমে আমরা আসি রিপোর্টেড স্পিচের প্রোনাউন। তোমরা জানো প্রোনাউনগুলির আবার বিভিন্ন পার্সন রয়েছে। পার্সন কয়টা? 3টা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার এই পার্সনগুলোর নাম্বারও আছে। নাম্বার কয়টা? 2টা। সেটা কি কি? সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার, এই দুটো। আবার এই প্রোনাউনগুলোর 5টি ফর্ম আছে। 5টি ফর্ম আছে কি কি? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম, আর হলো ডবল পসেসিভ। তো আমাদের রিফ্লেক্সিভ যেটা আর ডবল পসেসিভটা আজকে আমাদের এখানে না হলেও চলবে। তো আমরা বাকি 3টা দেখব। সেই 3টা কি কি? সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। অর্থাৎ প্রত্যেকটা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কি হবে, অবজেক্ট ফর্ম কি হবে, আর হলো পসেসিভ ফর্মটা কি হবে। তো দেখো, আমি তোমাদের জন্য লিখে রেখেছি। পার্সন বলছিলাম 3টা। প্রথম আসলে ফার্স্ট পার্সন। এখানে সাবজেক্ট ফর্মে বসবে আই সিঙ্গুলার হলে, আর উই বসবে যদি প্লুরাল হয়। আর অবজেক্ট ফর্মে আই এর জন্য অবজেক্ট হলো মি, আর পজিটিভ হলো মাই। আর সাবজেক্ট যদি উই হয় তাহলে অবজেক্টটা হবে তার আস, পজিটিভ হবে আওয়ার। এবার দেখো সেকেন্ড পার্সন হলো ইউ। সাবজেক্ট ফর্মে ইউ, অবজেক্ট ফর্মে ইউ, আর পজিটিভ ফর্মটা হলো ইউ। আচ্ছা, থার্ড পার্সন দেখো হি, শি, ইট, এগুলো হলো সিঙ্গুলার, আর হলো দে প্লুরাল। হির জন্য অবজেক্ট ফর্ম হিম, পজিটিভ ফর্ম হলো হিজ যদি এটা পুংলিঙ্গ হয়, ম্যাসকুলিন জেন্ডার। শি, তার জন্য অবজেক্ট হবে হার, পজিটিভ হলো হার। দুটো একই রকম যদি স্ত্রীলিঙ্গ অর্থাৎ যদি ফেমিনিন জেন্ডার হয়। ইট, কোন বস্তু বোঝালে ইট, অবজেক্টও ইট,
পজিটিভ হলো ইটস। আর দে প্লুরাল, দের জন্য অবজেক্ট ফর্ম হলো দেম, পজিটিভ ফর্ম হলো দেয়ার। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখন দেখো তোমরা ফার্স্ট তোমরা জানো যে আমি সহজে চেনার জন্য আমি, আমরা জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এবং তুমি তোমরা জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হলো আমি, আমরা হলো ফার্স্ট পারসনের মধ্যে পড়বে, আর তুমি তোমরা পড়বে হলো সেকেন্ড পারসনের মধ্যে, আর বাকি যা আছে পৃথিবীতে সবকিছু হলো থার্ড পারসন। ঠিক আছে? দেখো যে হি, শি, ইট, দে এবং যে কোনো মানুষের বা যে কোনো কিছুর নাম সবগুলোই থার্ড পারসন। ঠিক আছে? এবার আসো আমরা তাহলে পরে আর সাবজেক্ট বুঝছো তোমরা কোনটা বাক্যের মধ্যে যদি আমরা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যদি কোনো উত্তর পাই সেটা হবে সাবজেক্ট। অবজেক্টটাকে বাক্যের মধ্যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হলো অবজেক্ট। আর পজিটিভ ফর্মটা কি? এটা হলো কোনো কিছু কারো অধিকারে বোঝাবে, কারো নিজস্ব কিছু বোঝাবে, সেগুলো হলো পজিটিভ ফর্ম। এটা যদি মনে রাখবে আপাতত, যেমন কি আমার, তোমার, তাদের, ওদের, রহিমের, করিমের, এইগুলি হলো সবগুলো হলো পজিটিভ, বাট যেগুলো দিয়ে কোনো অধিকার বা কারো কিছু কোনো নিজস্ব অধিকারে বোঝায় সেটা। এবার আসো আমি তাই তোমাদেরকে দেখাই কিভাবে এগুলো চেঞ্জ হয়, একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। He said to me, I have seen you with him. এবার দেখো কিভাবে এই ফাংশনগুলো চেঞ্জ আমাদের বলতেছি। দেখো যদি রিপোর্টেড স্পিচের এই সাবজেক্ট বা প্রোনাউনটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে। এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। দেখো যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা কি করবে, প্রোনাউনটা সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে, তার সাবজেক্ট অনুযায়ী সে চেঞ্জ হবে। আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে বা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর যদি থার্ড পারসন হয় সেটা কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। দেখো আমি আবার বলি, রিপোর্টেড স্পিচের প্রোনাউনটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর যদি থার্ড পারসন হয় তাহলে সেটা চেঞ্জ হবে না। এখন তোমরা দেখো আমি এই ডাইরেক্ট নারেশন থেকে আমি ইনডাইরেক্ট করে তোমাদের দেখাচ্ছি, দেখো কিভাবে হয়। দেখো he told me that he had seen me with him. এবার দেখো তোমরা বন্ধুরা, যেমন দেখো হি আর সেড টু, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আর যদি অবজেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং বার সেডের বিরুদ্ধে কি বসে, টোল্ড। কি বসে, টোল্ড। সেটা বসে, এটা আমরা গত ক্লাসে দেখেছি। এরপরে ইনভার্টেড কমোডে বসেছি দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা। এরপর দেখো এই প্রোনাউনটা আই কোন পারসন, ফার্স্ট পারসন, দেখেছো? তাহলে এটা কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তো সেই সব সাবজেক্টটাকে হি, এই যে হি। এরপরে এটা আমরা একটু পরে বলতেছি, এটা হলো যে রাখো হ্যাড সিন, ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে ইউটা কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্ব অবজেক্টকে। তো অবজেক্টে কে আছে, মি। তো ইউটা আছে অবজেক্ট ফর্মে, মিটা অবজেক্ট, তাহলে মি লিখলাম আমরা। এরপরে উইথ আর হিমটা কি, থার্ড পারসন, এটা কোনো চেঞ্জ হবে না। এভাবে করে আমরা একটা ডিরেক্ট নারেশন ইনডাইরেক্ট করার সময় তার প্রোনাউনগুলি চেঞ্জ করতে আমরা পারবো। এই জিনিসটা তোমরা সহজে মনে রাখতে পারো কিভাবে, আমি তোমাদের একটা ফর্মুলা দেখাচ্ছি। তোমরা দেখো যদি আমরা এভাবে লিখি 1 2 3 লিখলাম, আমি 1 নিচে লিখলাম s, 2 নিচে লিখলাম o, আর n নিচে লিখলাম 3 নিচে লিখলাম n। আবার দেখো 1 2 3 লিখলাম, আমি 1 নিচে লিখলাম s, 2 নিচে লিখলাম o,
আর 3 নিচে লিখলাম n। কেন লিখলাম এটা দেখো, 1 যদি হয় ফার্স্ট পারসন, 2 কে তুমি ধরো সেকেন্ড পারসন, 3 কে ধরো তুমি হলো থার্ড পারসন, s কে ধরো সাবজেক্ট, o কে ধরো অবজেক্ট, n কে ধরো নো চেঞ্জ। দেখো আবার বলি, 1 কে তুমি মনে করো ফার্স্ট পারসন, 2 কে মনে করো সেকেন্ড পারসন, 3 কে মনে করো থার্ড পারসন। আর s কে ধরো সাবজেক্ট, o কে ধরো অবজেক্ট, আর n কে ধরো নো চেঞ্জ। তাহলে ওটা কি দাঁড়ালো সাম, s-o-n সাম, s-o-n সাম। তাহলে দেখো মানে ফার্স্ট পারসন হলে সেটা কাকে ফলো করবে? সাবজেক্টকে। দেখো ফার্স্ট পারসন হলে সেটা রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বে অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পারসন হলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তুমি সহজে মনে রাখতে পারবা s-o-n সাম। আমাদের এই সাম অর্থ পুত্র, এখানে সেটা না, জাস্ট বোঝানোর জন্য আমি বললাম s-o-n সাম। আর ওখানে 1 2 3, তাহলে তুমি বুঝতে পারো সহজেই সাবজেক্ট হলে ফার্স্ট পারসনকে ফলো করবে, অবজেক্ট হলে সেকেন্ড পারসনকে ফলো করবে, আর থার্ড পারসন হলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। সহজে তুমি এভাবে মনে রাখতে পারবে কিভাবে তুমি প্রোনাউনগুলো চেঞ্জ করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা পরের অংশে যাই। পরের অংশটা হলো, আমি এটা মুছে দিচ্ছি। পরের অংশ হলো 4 নম্বরটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর ভাগ পরিবর্তন। রিপোর্টেড স্পিচের ভাগ পরিবর্তন, যেটা তোমাদেরকে দেখাইছিলাম স্যার 4 নম্বর দিয়ে। এটা ছিল 4 নম্বরটা, রিপোর্টেড স্পিচের ভাগ পরিবর্তন। এখন দেখো, রিপোর্টেড স্পিচের ভাগ সাধারণত টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। আবার একটা কথা তোমাকে এখানে আমি বলি, সেটা হলো রিপোর্টেড স্পিচের ভাগ তখনই পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সের হয়। যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সের হয় তাহলে পরে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে অথবা ফিউচার ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আবার একটা জিনিস খেয়াল রাখবা, আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তবে একটি ক্ষেত্রে ফার্স্ট টেন্স হওয়া সত্ত্বেও, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের ভার্বে কোনো পরিবর্তন হয় না। সেটা কখন? যদি রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য হয়, তাহলে পরে তুমি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স থাকা সত্ত্বেও এখানে ভার্ব পরিবর্তন করতে হবে না, অন্য যেগুলি আছে সেগুলো পরিবর্তন করা লাগবে। আচ্ছা, এখন দেখো আমি বলেছি কি রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন কিভাবে বলেছিলাম? টেন্স অনুযায়ী হয়। দেখো সেটা কিভাবে, ডাইরেক্ট আর হলো ইনডাইরেক্ট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডাইরেক্ট আমরা জানি টেন্স প্রধানত হলো 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সে আবার 4টা করে ফর্ম আছে। সেটা কি কি? ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সে এটা আছে। তাহলে আসো এবার প্রথমে আসি প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট যদি থাকে তাহলে ইনডাইরেক্ট হবে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হবে ফার্স্ট পারফেক্ট। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, অর্থাৎ তুমি এটা এভাবে বলতে পারো, যেরকম প্রেজেন্ট ওরকম ফার্স্ট, অর্থাৎ যেরকম প্রেজেন্ট অনুরূপ ফার্স্ট। প্রেজেন্টের যে ফর্ম ফার্স্ট এর সেই ফর্ম হবে ইনডাইরেক্টলি। আচ্ছা, এটা গেল এটা। আবার যদি থাকে ডাইরেক্ট, যদি থাকে ফার্স্ট ইনডেফিনিট তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট।
আর ডাইরেক্ট যদি থাকে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে ইনডাইরেক্ট হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি থাকে ফার্স্ট পারফেক্ট, তাহলে নো চেঞ্জ, যা আছে তাই থাকবে, থেকে যাবে যা আছে তাই। আর যদি থাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলেও নো চেঞ্জ, মানে অপরিবর্তিত থাকবে। এখানেও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওখানেও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে করে আমরা টেন্স ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এছাড়াও যারা টেন্সে দুর্বল, তারা টেন্স ভালো না জেনেও তুমি এই রেকর্ডেড স্পিচের ভাগকে চেঞ্জ করতে পারবে। আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো কিভাবে তোমরা করবা সেটা আমি দেখাচ্ছি। দেখো ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হলো তোমরা যারা টেন্সে দুর্বল বা টেন্স সম্বন্ধে ভালো আইডিয়া নেই, তারাও কিভাবে রিপোর্টেড স্পিচের ভাগটা চেঞ্জ করতে পারছে। দেখো, যদি ডাইরেক্ট যদি থাকে B1, তাহলে ইনডাইরেক্ট হবে B2। আমি তোমাদের বলতেছি, দেখো B1 কি আর B2 কি, ভার্বের বিভিন্ন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি ফর্ম, ইনফিনিটিভ বা 2 প্লাস ভার্ব ফর্ম। তো এগুলিকে সহজে বোঝার জন্য বা সুন্দরভাবে মনে রাখার জন্য আমরা এগুলিকে কিছু সংক্ষিপ্ত নাম দিয়েছি। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা দিয়েছি ভার্ব 1 মানে B1, ফার্স্ট ফর্মটা হলো B2, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা হলো B3 ফর্ম। এই জন্য আমি ওগুলো না বলে সংক্ষিপ্তটা ইউজ করব। তাহলে আসো, যদি ডাইরেক্টেড মানে ভার্বের B1 থাকে তাহলে এটা হবে B2 ফর্ম, আর যদি B2 ফর্ম থাকে তাহলে হবে হ্যাড প্লাস B3। আচ্ছা, এবার আসো, এখানে যদি am, is, আর থাকে, এখানে হবে was অথবা were। এখানে যদি থাকে was, were, তাহলে তোমরা এখানে ইউজ করবে হলো had been। তারপরে আসো, এরপর হলো যদি থাকে have, has, তাহলে তুমি ইউজ করবা had। আর যদি had মূল ভার্ব হিসেবে থাকে তাহলে তোমরা had দুইবার ইউজ করবা, had, had। কেন আমি এগুলো একটু পরে বলতেছি। তারপরে did থাকলে did উঠে had প্লাস ভার্ব 3 হবে। তারপরে ডু, ডাজ থাকলে ডু অথবা ডাজ উঠে গিয়ে বাদ দিয়ে ওখানে তোমরা B2 করবে, B2। এগুলি সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকে, ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকে। একটা জিনিস তোমরা খেয়াল করো সহজে, যদি B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তুমি একটা জিনিস কমন নিবা, সেটা হলো হ্যাড, সেটা হলো হ্যাড। এরপরে যে ভার্বটি থাকবে মূল ভার্ব, তার 3 নম্বর ফর্মটা করে ফেলবা। আমি আবার বলি, যদি ডাইরেক্ট রিলেশনে B2 ফর্ম থাকে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে তখন ইনডাইরেক্ট যখন তুমি করবা তখন হ্যাড এটা কমন নিয়ে নিবা আগে, এরপর ওখানে যে মূল ভার্বটা থাকবে তার 3 নম্বর ফর্মটা ইউজ করবা। যেমন দেখো এখানে আসো, তুমি এই দেখো ওয়াজ ওয়্যার, এগুলো ফার্স্ট টেন্স না, ভার্বটি 2 না, তো আমি হ্যাড নিয়েছি। আর বিন কেন হয়েছে, এই যে ওয়াজ ওয়্যার এগুলো বি ভার্ব, তো বির 3 নম্বর ফর্মটা কি বিন। আচ্ছা, এবার আসো এখানে একটা তুমি দেখো, এই যে হেড, এই হেড এটাও ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ফর্মে আমি এই যে হেড কমন নিলাম, আর মূল ভার্বটা কি হেড, তাহলে হেডের 3 নম্বর ফর্মটা কি হেডিং, দেখছো এভাবে এই। আচ্ছা, এরপরে আরো কিছু আছে। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি, দেখো যদি শেল অর উইল থাকে তোমরা ইউজ করবা উড, দুইটার জন্য উড। তারপরে ক্যান থাকলে ইউজ করবা কুড, মে থাকলে ইউজ করবা মাইট, ঠিক আছে। আবার তাহলে শেল উইল থাকলে উড ইউজ করবা, ক্যান থাকলে কুড, আর মে থাকলে মাস্ট থাকলে, যদি মাস্ট থাকে তাহলে মাস্টও ইউজ করা যায়, মাস্টও ইউজ করা যাবে
অথবা হ্যাড টু ইউজ করা যাবে। এই হলো মোটামুটি, তুমি যদি এটা 4টা মুখস্থ করে রাখতে পারো তাহলে পরে তুমি টেন্স ভালোভাবে না জেনেও সহজেই তুমি রিপোর্টেড স্পিচের ভাবে পরিণত করতে পারবে সহজে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো। আর আজকের জন্য তোমাদের এখানেই শেষ করব, কারণ যদি ভিডিও লম্বা হয় তোমাদের ধৈর্যচ্যুতি হয়, এই জন্য আর বড় করবো না। আগামী ক্লাস আমি বাকি যে অংশগুলি আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আবার আলোচনা শুরু করব। তার আগ পর্যন্ত তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি কয়েকবার দেখবে, ভালো করে দেখে তোমরা এটা নোট করে নিয়ে এটা সুন্দর করে আত্মস্থ করে ফেলবে, তাহলে পরে পরবর্তী ক্লাসগুলো করার জন্য তোমাদের জন্য সহজ হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।